মা এতটাই ভালো যে মারা তো ছোট থেকে বড় হয়েছেন রাজশাহীতে। তো সেখানে রাজশাহী রেডিও স্টেশন তখন নতুন শুরু হচ্ছিল, তখন আমার মাকে স্টাফ আর্টিস্ট হিসেবে কোনো বড় জায়গাতেও নয়, কিন্তু মা খুব ভালো গান গাইতেন মানে কলকাতায় চলে আসার পর। আর আমি ওই হয়তো মার ওটা আমার মধ্যে এসেছিল বলে আমি যখন বছর জানাই যে আজকে আমরা এসেছি বিশিষ্ট অভিনেত্রী, বেতার শিল্পী, দূরদর্শন শিল্পী এবং ছোট বড় পর্দায় সমানভাবে সাবলীল অভিনেত্রী রত্না সরকারের কাছে। রত্নাদিকে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং ক্রিসমাস এবং নতুন বছরের অভিনন্দন। আপনাদেরও অনেক অভিনন্দন। আপনারা সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। সবকিছুরই তো একটা আরম্ভ থাকে, তো আপনার এই এতগুলো গুণের বিকাশ মানে কিভাবে ক্রমান্বয়ে হলো ছোট থেকে কিনা, সেটা যদি একটু দর্শক বন্ধুদের বলেন। ছোট থেকে মানে আমি ছোটবেলায় নাচতাম, তারপরে যেরকম সবাই হয় সেরকম ছোটবেলায় ওই পাড়ার থিয়েটারে একটা দুটো ডায়লগের পাঠ পেতাম। হ্যাঁ, সেটা স্কুলেও করেছি, স্কুলে নাচ অভিনয়, কলেজেও করেছি, কিন্তু সেটা কোনোটাই তো পেশাদার মানে অনেক বাচ্চাই যেভাবে করে সেভাবে। হ্যাঁ, অনেক প্রত্যেক মানে হ্যাঁ বেশিরভাগ মানুষ যেভাবে করে সেরকমই স্কুল কলেজ ইত্যাদি। প্রথম ব্রেকটা কিভাবে হলো, মানে আপনার কি মনে হয় বড় ব্রেক কোনটা? ব্রেক আমি প্রথম বড় পর্দায় অভিনয় করেছিলাম তরুণ মজুমদারের আপন আমার আপন বলে একটা ছবিতে, ছোট্ট চরিত্রে আমি অভিনয় করেছিলাম। ওটা যোগাযোগ হয়েছিল আমাদের, আমি তখন দমদমে থাকি, আর তরুণ মজুমদারের মানে সহকারী পরিচালক শিশির মজুমদার ওই ওদিকে নাগের বাজার বা ওই চত্বরে থাকতেন আর তিনি আমাকে ওনার কাছে তরুণ মজুমদারের কাছে নিয়ে এসেছিলেন। সেটা একটা রিসেপশনিস্টের রোল ছিল, ছোট রোল, ছোট চরিত্র। না, তরুণ মজুমদার আপনাকে দেখেই সিলেক্ট করলেন না, কোনো রকম মানে পরীক্ষা নিয়েছিলেন? না না না, পরীক্ষা নিয়েছিলেন সেটা তখন, ওটা খুব মজার গল্প। ওই দাদার কীর্তি বলে তরুণ মজুমদারের খুব বিখ্যাত একটা ছবি আছে, দেবশ্রী রায়। হ্যাঁ, তো তখন আমি স্কুলে পড়ি, ওই হয়তো 10 বা 11 এরকম একটা কিছু পড়ি। আমার মাসির বাড়ি টালিগঞ্জে, এই স্টুডিও পাড়া চত্বরে। তো আমার দাদার এক বন্ধু, তখন ওই তরুণ মজুমদার বোধহয় ওনার নতুন ছবির জন্য একটা নতুন মুখ খুঁজছিলেন, তো ওই দাদা নিয়ে গিয়েছিলেন, মানে ওই দাদা না, দাদার বন্ধু নিয়ে গিয়েছিলেন। সেই সময় উনি আমার অডিশন নিয়েছিলেন এবং খুবই খুশি হয়েছিলেন। এবং রমেশ যোশী ওনার এডিটর, তিনি তো বললেন যে তুমি যে নতুন এইখানে এই ইন্ডাস্ট্রিতে নতুন, এরকম কিছু ভাববেই না, প্রাণ খুলে অভিনয় করবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু যে কোনো কারণেই হোক ওই সময় আমার সুযোগটা হয়নি। তো ওই সময় উনি ওই অডিশনটা নিয়েছিলেন, আমাকে স্ক্রিপ্ট পড়তে দিয়েছিলেন এবং আমার স্ক্রিপ্ট পড়া শুনে উনি খুবই খুশি হয়েছিলেন। তো আমার দুর্ভাগ্য যে সেই আপনি যে পড়লেন ভালো মন্দ কিছু কমেন্ট করেননি? না, উনি তো খুবই মানে শান্ত কম্পোজড একটা মানুষ, খুব উচ্ছ্বসিত হয়ে কিছু না, কিন্তু উনি ইশারায় রমেশ যোশীকে বলেছিলেন যে আমার ভাল লেগেছে, ঠিক আছে একে চলবে। কোনো কারণে
কারণে হোক, আমি সেই কারণটা তো জানি না, তবে ওইটা আপনারা সবাই জানেন যে ওইটা আমি মহুয়া রায়চৌধুরী পরবর্তী সময়ে অভিনয় করেছিলেন, তো ওইটা আমার করা হয়নি। তো কিন্তু এই ছোট যে চরিত্রটা সে সময় আমার কোনো অডিশন নেওয়া হয়নি। এমনি যেহেতু মানে আগেরটার থেকেই মানে সিলেক্ট হয়েছিলেন, সেটা আমি ঠিক জানি না, সেটার পরে তো বহু বছর পরে, এটা যখন দাদার কীর্তি হয় তখন আমি স্কুলে পড়ি, আর যখন এই আপন আমার আপন হয় তখন আমার বিয়ে হয়ে গেছে। তো সেটা অনেক বছর, মাঝখানে অনেক বছরের গ্যাপ। তখন আমি দমদমে থাকি, ওই শিশির মজুমদার আমাকে দেখে। আচ্ছা, আর বাপের বাড়ি কোথায় ছিল? বাপের বাড়ি দমদমে ছিল। দমদমে ছিল, বিয়েও দমদমেই হয়েছিল? না না না, দমদমে বিয়ে তো দমদমে হয়েছে, শ্বশুর বাড়ি আমার সাউথে, কিন্তু কোনো কারণে হয়তো আমি দমদমে গেছিলাম, আজকে আর সেটা মনে নেই যে কি কারণে সে সময় আমি দমদম স্টেশনে। তখন উনি আমার সাথে, মানে ওই শিশির মজুমদার, তিনি পরবর্তী সময়ে বম্বে চলে গিয়েছিলেন, তো ওখানেই উনি মারা যান। উনি আজকে আর আমাদের মধ্যে নেই। উনি আমাকে শিশির মজুমদার নিয়ে এসেছিলেন তরুণ মজুমদারের কাছে। আচ্ছা, ওই দিয়ে আরম্ভ, তারপর এগিয়ে চলাটা? তারপরে দূরদর্শনে অ্যানাউন্সমেন্ট করার জন্য অ্যানাউন্সার হিসেবে অডিশন দিয়েছি। তারপরে বহুরূপী তে অভিনয় করেছি। বহুরূপীতেও তো তরুণ মজুমদার ছিলেন? না 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 না, বহুরূপীর সাথে তরুণ মজুমদারের বহুরূপী নয়, ওটা বহুরূপী মানে নাট্যদল, যেটা শম্ভু মিত্রের প্রতিষ্ঠা করা, সেই দলে আমি ওই 80-র দশকের সময়। শম্ভু মিত্রের প্রতিষ্ঠা দলে যখন আপনি 80-র দশকে করছেন, তখন তিত্তি মিত্র আপনাদের কি কোনো হেল্প করতেন? না 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 না, ওই সময় না, আমি অনেক পরে। আমি যখন গেছি তখন অমর গাঙ্গুলি, অমর গঙ্গোপাধ্যায়, অমর কাকা বলে সবাই বহুরূপীর সদস্যরা, অমর কাকা আমাকে নাটক দেখতে গিয়েছিলাম, তখন আমাকে বলেছিল আমাদের গ্রুপে এসো। তো তখন ওই গ্রুপে আমি আসি এবং দুটো নাটক, দুটো থিয়েটার ওই গ্রুপের হয়ে করবার সৌভাগ্য হয়েছিল আমার। এইরকম আর কি, একটা একটা করে। চিনতেন না, এমনি প্রস্তাব দিয়েছিলেন? না না, ওই যে বললাম আমি নাটক দেখতে গিয়েছিলাম এবং আমার এক বন্ধু বলেছিল যে নাটক দেখে কেমন লেগেছে বলতে ভেতরে গ্রিন রুমে আসবি। তো তখন আমি যখন গ্রিন রুমে ঢুকেছি তখন অমর গাঙ্গুলির সামনে পড়ি, তো ওনাকে বললাম ভালো লেগেছে। তো তখন ওই 2-4টে কথা ওনার সাথে হয়েছিল, তখন উনি আমার সেই বন্ধুকে বলেছিলেন যে ওকে নিয়ে আয় গ্রুপে। তো এইভাবে বহুরূপীতে প্রবেশ। আচ্ছা, তো এই প্রসঙ্গে একটা কথা এসেই যায় যে বিয়ের পর আপনি অভিনয় করতে গেছেন, তো শ্বশুর বাড়ির যে বাধা থাকে সাধারণত? না না না, এই ব্যাপারে আমি ভীষণই আমার সৌভাগ্য আছে, মানে আছে এবং ছিল। সেটা হলো যে আমার শ্বশুর বাড়ি, আসলে আমার শ্বশুর বাড়ি, আমার বর, যদিও আমার বর ইঞ্জিনিয়ার, তার সাথে সেই অর্থে এই মানে অভিনয় জগতের পেশাগতভাবে কোনো যোগাযোগ নেই, কিন্তু উনি যখন বিএ কলেজে পড়তেন বা তারও আগে উনি নিজেও থিয়েটার করতেন এবং আমার শ্বশুর বাড়ির লোকেরা যথেষ্ট ওই আইপিটিএ ইত্যাদি ইত্যাদি সাথে পরিচয় ছিল না, যুক্ত ছিলেন না, কিন্তু তাদের ওই ভালো লাগাটা ছিল। ফলে আমাকে কখনো ওনারা বাধা তো দেয়নি, বরং উৎসাহই দিয়েছেন, সহযোগিতা করেছে। আচ্ছা, শ্বশুর বাড়ি থেকে সবাই মিলে দল বেঁধে দেখতে যাওয়া আপনার নাটক, সিনেমা হলে রিলিজ, সেগুলো ছিল মানে একান্নবর্তী পরিবার এবং হইচই করে সবাই যেত? না, একান্নবর্তী পরিবার বলতে যা বোঝায় তা নয়, কিন্তু সবাই আর কি পছন্দ করতেন যে আমি ওনাদের বাড়ির বউ অভিনয় করছি থিয়েটার বা ফিল্মে, সেটাতে ওনারা আনন্দ পেতেন। আচ্ছা, বহুরূপী হলো, তরুণ মজুমদারের সিনেমা হলো, আকাশবাণীতে কিভাবে? আকাশবাণীতে আমি একটা, মানে যখন কলেজে পড়ি তখন আমি একটা মাইমে গ্রুপে অভিনয় করতাম। সেখানে আমাদের এক সিনিয়র দাদা বলেছিলেন যে তুই মাইম মানে তো মূকাভিনয়, তো সেখানে তো কথা বলার কোনো সুযোগ নেই, তো আমাকে বলেছিলেন তোর গলাটা খুব সুন্দর, তুই আকাশবাণীতে অডিশন দে। তো সেটারও মানে বহু বছর পরে আমি আকাশবাণীতে যেভাবে প্রথাগতভাবে ফর্ম তুলে অডিশন দেওয়া, সেরকম অডিশন দিয়েছিলাম এবং পাশ করেছিলাম। তারপরে মানে প্রথম অডিশনেই তো বি হাই হয় না, তখন বি গ্রেড হয়, তারপরে আবার অডিশন দিয়ে বি হাই হয়েছিল।
আচ্ছা, ওখানে নিউজ পড়ার জন্য আপনাদের কি আগের থেকে জানানো হতো যে কবে আকাশবাণীতে? না, আমি আকাশবাণীতে তো নিউজ পড়িনি, আমি দূরদর্শনে অ্যানাউন্সার হিসেবে ঢুকে কত 10-11 বছর ধরে আমি ওখানে অ্যানাউন্সার ছিলাম। না, প্রথম কত সাল ওটা? ওটা 88 সাল থেকে 2001 পর্যন্ত আমি দূরদর্শনে অ্যানাউন্সার হিসেবে, মানে প্রায় 12-13 বছর। হ্যাঁ। আচ্ছা, এই 2001-এর পর কি আপনি ছেড়ে দেন না? না না না, আমাদের দূরদর্শনের ফরম্যাটটাই চেঞ্জ হয়ে গিয়েছিল, তখন ওই লাইভ অ্যানাউন্সমেন্ট যেত না, বন্ধ হয়ে গিয়েছিল। তো সে কারণে আমাদের আর প্রয়োজন হয়নি। তবে ওই অনেক ফোন ইন অনুষ্ঠানে আমাকে মাঝে মাঝে ডাকা হয় বা হতো, বা অনেক সময় ওই ভয়েস ওভারের জন্য ডাকা হয়। এইভাবেই অল্প স্বল্প দূরদর্শনের সাথে যোগাযোগ আছে আর কি। আচ্ছা, আর বর্তমানে মানে আর কোন কোন সিনেমা তরুণ মজুমদারের পর করেছিলেন? মানে সিনেমা সে তো আমি অনেকগুলো ছবি তে অভিনয় করেছি। শঙ্কা বলে আমার বিপরীতে ছিলেন দীপক, মানে চিরঞ্জিত চক্রবর্তী। শঙ্কা বলে একটা ছবি করেছিলাম। শিশির মজুমদারের শেষ চিঠি বলে একটা ছবি, সেটাতে আমার অয়ন ব্যানার্জি ঋতুপর্ণা ছিলেন। ওই ছবিটা প্র্যাকটিক্যালি ওইটাই ঋতুপর্ণা সেনগুপ্ত প্রথম ছবি, তারপরে শ্বেত পাথরে খেলা, সে যাই হোক। তো ওটা, তারপরে বড় বউ, তারপরে অপর্ণা সেনের পারমিতার একদিন, অঞ্জন দাসের সাঁঝবাতির রূপকথারা, নবারুণ, না আরেকটা কি নবারুণ বলে একটা ছবি, সেটা হচ্ছে নেপাল দেব ভট্টাচার্যের নবারুণ। তারপরে অভিমান বলে একটা ছবি, যদিও সেই অভিমান ছাড়াও কিন্তু একটা জিতের একটা অভিমান আছে, সেটা, এটা কিন্তু সেটা নয়, এটা আগেরটা। এটা আগে কি পরে বলতে পারবো না, বোধহয় পরে, কারণ এটাতে ছিলেন উড়িষ্যার দুজন অভিনেতা অভিনেত্রী ছিলেন। হিরোইন ছিলেন অর্পিতা পাল বা অর্পিতা চ্যাটার্জি, আর আমি তার শাশুড়ি অভিনয় করেছিলাম। এরকম গোটা 10 ফিল্ম করেছি। আর কিছুদিন আগে একটা ছবি রিলিজ করেছিল, সেটা হচ্ছে দাদার, না না ভুল বললাম, দিদির সংসার। এটা বছর 2 আগে। এর মধ্যে আমার আর কোনো বড় পর্দায় ছবি রিলিজ করেনি। আর গোটা 30 সিরিয়াল করেছি। আর সিরিয়ালগুলো যদি একটু নাম্বারের মধ্যে, তো প্রথমটা, তারপর হলো উল্লেখযোগ্য। প্রথমটা না ওই রকম ভাবে আমি বলতে পারবো না। শতাব্দী, সূর্য, প্রতীক্ষা, এগুলো কি ইটিভি বাংলা? হ্যাঁ, এগুলো কি ইটিভি বাংলা থেকে আরম্ভ করেছিল? না, প্রথমে তো আমি দূরদর্শনেই করেছি। বকুল কথা, মৃন্ময় চক্রবর্তী, তারপরে চরিত্রহীন, এগুলো দূরদর্শনে। তারপরে অঞ্জন দত্তর পরিচালনায় স্বপ্ন নিয়ে, এটা জি, আলফা জি। তারপরে কিছু ইটিভির জন্য করেছি। আর তারপরে এই বছর জুনে স্টার জলসা একটা সিরিয়াল আমাদের শেষ হলো, মেয়েবেলা বলে একটা সিরিয়াল শেষ হলো। মেয়েবেলাতে আপনি এইভাবে মানে নতুন এখন অবধি কোনো কাজের? না, আমি ওই মেয়েবেলার পরে দুটো প্রোডাকশন হাউস থেকে আমার সাথে কথা হয়েছিল। তো একটা বোধহয়, মানে কোনোটাই এখনো ফাইনাল হয়নি, এইটুকু জানাই না। তো পরিবার এবং এই অভিনয় জগৎ, কাজের জগৎ, এই দুটোকে ব্যালেন্স করেন কিভাবে? আমাকে আলাদা করে কোনো ব্যালেন্স করতে হয়নি, কারণ খুব স্বাভাবিকভাবেই আমি যখন বিয়ে করেছি তখন আমার কিছু কর্তব্য আছে সংসারের প্রতি, আমি সেটা করেছি। তবে বলতে পারেন যে আমি যদি সংসারটাকে ভুলে স্টুডিও পাড়ায় একটু বেশি ঘোরাঘুরি করতাম, তাহলে হয়তো আমার কাজের সংখ্যাটা অনেক বাড়তো। আমি যেহেতু আমার মার্কেটিংটা, আমি অত সপ্রতিভ নই, আমি অত স্মার্ট নই, তাই আমার নিজের মার্কেটিংটা আমি অতটা করতে পারিনি বলে হয়তো আমার কাজের সংখ্যা অনেক কম। কারণ আমি যেরকম যে সমস্ত প্রথিত যশা নবেন্দু চ্যাটার্জির দুটো ছবি করেছি, একটা তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া আত্মজোতে আমি অভিনয় করেছি এবং সেটা গুরুত্বপূর্ণ চরিত্র। আরেকটা সংস্কার বলে আরেকটা মানে
ওনার শেষ ছবি নবেন্দু চ্যাটার্জি, সেটাতেও একটা গুরুত্বপূর্ণ চরিত্রে আমি অভিনয় করেছি। কেন শ্বেত পাথরের থালাও যথেষ্ট না, শ্বেত পাথরের পারমিতের একদিন খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ ছবিটা, হ্যাঁ না মানে ছবিটা তো খুবই গুরুত্বপূর্ণ। আর ওই যে অঞ্জন দাসের যে সমাজবাদী রূপকথাটা, সেটাতেও আমি একটা গুরুত্বপূর্ণ চরিত্রে আমি অভিনয় করার সুযোগ পেয়েছি। তবে ওই আর কি, আমি যেহেতু সংসারটাকে ফেলে দিতে পারিনি বা ওটাকে সরিয়ে রাখতে পারিনি বলে হয়তো আমার এই পেশাগত জীবনের অভিনয়ের মানে প্রজেক্টের সংখ্যা হয়তো কম, হয়তো আরেকটু বেশি এই যোগাযোগটা যদি আমি করতে পারতাম তাহলে হয়তো আমার সিরিয়াল বলুন, ফিল্ম বলুন, হয়তো আরো বেশি কাজ করতে পারতাম। আচ্ছা, বাপের বাড়ির বাবা মার কার বেশি উৎসাহ ছিল আপনি এগুলো করেন? না, আমি তো প্র্যাকটিক্যালি আমার এই সমস্ত পেশাদার কাজ শুরুই হয়েছে আমার বিয়ের পরে। আমাদের বাড়িতে, বাবার বাড়িতে সবাই পোস্ট গ্রাজুয়েট। মা বা বাবা দুটো পরিবারের সাথে কিন্তু অভিনয়ের একটা যোগাযোগ ছিল। আমার বাবাও, তিনি বরিশালের মানুষ, তাদের একটা গ্রুপ ছিল, সেটা একেবারেই পেশাদার নয়, বুঝতেই পারছেন। তারা অভিনয় করতেন পুজোর সময়। আর আমার মা, তারা অনেক ভাই বোন, তারা রাজশাহীতে থাকতেন। তাদের অভিনয়, নৃত্যনাট্য, গীতিনাট্য এসব তারা খুবই করতেন। তাদের মধ্যে অনেকেই খুব ভালো গান গাইতে পারতেন। আমার মা তো ভীষণ ভালো গান গাইতেন এবং মাকে রাজশাহী রেডিও স্টেশন থেকে স্টাফ আর্টিস্ট করতে চেয়েছিলেন, এতটাই আমার মা ভালো গান গাইতেন। তো মায়ের গান বাজনার কিছু পাননি? আমি কলেজে থাকাকালীন অরবিন্দ বিশ্বাসের কাছে রবীন্দ্রসঙ্গীত শিখতাম। আর পরবর্তী সময়ে আমি প্রমিতা মল্লিকের কাছেও বহু বছর রবীন্দ্রসঙ্গীত, প্রমিতা মল্লিক রবীন্দ্রসঙ্গীতের এক্সপোনেন্ট, তার কাছে আমি গান শিখেছি। সরি, আমি ভুলে ফেলেছি, অমিতা দত্ত। অমিতা দত্ত হচ্ছে নাচ, আর প্রমিতা মল্লিক হচ্ছে। আমার মা আসলে ভীষণ ভালো সঙ্গীত শিল্পী। মা এতটাই ভালো যে মারা তো ছোট থেকে বড় হয়েছেন রাজশাহীতে। তো সেখানে রাজশাহী রেডিও স্টেশন তখন নতুন শুরু হচ্ছিল, তখন আমার মাকে স্টাফ আর্টিস্ট হিসেবে মানে সেই প্রস্তাবে রাজি হননি। তো মার কাছ থেকে ওইটা আর কি, মা গান গাইতেন, বিভিন্ন অনুষ্ঠানেও মা গাইতেন, মানে সেগুলো খুব প্রফেশনাল তো নয়ই, সেগুলো খুব উল্লেখযোগ্য কোনো বড় জায়গাতেও নয়, কিন্তু মা খুব ভালো গান গাইতেন মানে কলকাতায় চলে আসার পর। আর আমি ওই হয়তো মার ওটা আমার মধ্যে এসেছিল বলে আমি যখন বছর 16 বয়স, তখন অরবিন্দ বিশ্বাসের কাছে আমি বেশ কিছু বছর যেতাম। সেটা শুধুই ভালো লাগা, ওটা আমার সৎসঙ্গ। আমি রবীন্দ্রসঙ্গীত নিয়ে বিশাল কোনো জায়গায় পৌঁছবো এমন কোনো অভিলাষ ছিল না। পরবর্তী সময়ে আমি প্রমিতা মল্লিকের কাছে গিয়েছি অনেক বছর, প্রায় 13 বছর। ওনার তত্ত্বাবধানে অনেকগুলো অনুষ্ঠান করেছি। তবে ওই আর কি, আমাকে যদি এক্ষুনি আপনি গান গাইতে বলেন তাহলে আমি পারবো না, কারণ আমার আজকাল গলাটার অবস্থা খুবই খারাপ। এখন তো সিজন, হ্যাঁ একদমই, প্র্যাকটিস হতে সেভাবে নেই। সেটাই আসল কথা, যে একদমই আমার এখন চর্চার মধ্যে নেই আমি। তো সেটা আমার মা থেকে আমার কাছে এসছে হয়তো, মানে গানের প্রতি প্রীতি। আর ছোটবেলায় আগে বললাম যে আমি ছোটবেলায় নাচতাম। কলকাতা শহরের সবকটা যে সমস্ত মঞ্চ, আপনার রবীন্দ্র সদন, কলা মন্দির, তারপরে ওই সেন্ট্রাল অ্যাভিনিউতে যেটা কি যে মহাজাতি সদন, সবখানেই আমি নাচ করার সুযোগ পেয়েছি। আমি নাচতে ভালোবাসি, আমি এখনো। আচ্ছা, এখানে বলুন, মানে এই নাচ গান আপনার সিনেমা জগৎ বা নাটককে কতটা সমৃদ্ধ করেছে? মানে এগুলো কি কোনো কাজ এসেছে? না, আমি তো এমনিতে বলে অভিনয়কে বলে তিলোত্তমা শিল্প, যেহেতু মানে ভারতের নাট্যশাস্ত্রে এটা বলা আছে যে অভিনয় হচ্ছে তিলোত্তমা শিল্প, যেহেতু এখানে গান, নাচ, অভিনয় তো বটে, সব বেরই ব্যবহার হয়ে থাকে। তবে না, আমি এমন কোনো ছবিতে
বা সিরিয়ালে নাচবার সুযোগ পাইনি, তবে এই যেটা শেষ হলো মেয়েবেলায়, সেখানে যিনি চিত্রনাট্য মানে যে স্ক্রিপ্ট রাইটার দেবিকা মুখার্জি, সে শুনেছিল একদিন যে আমি নাচতে ভালোবাসি, ও একটা স্ক্রিপ্টের মধ্যে একটা সুযোগ করে দিয়েছিল। যদিও সেই এখন তো আমার সেই নাচবার মতো আমার ফিগারও নেই, আর সেই মজা করে নাচা আর কি, তো সেই একটু নেচেছিলাম। নইলে আমার মানে অভিনয়ের কোনো অভিনয়ের সুযোগই ছিল না আমার কখনো যেখানে আমি নাচতে পারি বা গাইতে পারি। হ্যাঁ, ওই বহুরূপীতে একটা নাটক, গালিলেই বলে একটা নাটক হতো, সেই নাটকে আমি মূল গায়নের চরিত্রটা করতাম, সেখানে গান গেয়ে গিয়ে নাচতে হতো। তো সেটা ঠিক মানে রবীন্দ্রসঙ্গীত নয়, ওই নাটকের প্রয়োজনে। হ্যাঁ, নাটকের। তো সেই গান একটু দু লাইন শুনি না। না, এই গান আমার এখন গলাটা এতটাই বাজে যে দর্শক নাক কুচকাবে। সেটাও একটা রিঅ্যাকশন। সেটাও একটা রিঅ্যাকশন, ঠিক। তো এবার একটু ব্যক্তিগত প্রসঙ্গে যেতে। অবশ্যই, বলুন। এই ধরুন অভিনয় জগতে তো অনেক কিছু ছড়ায়, গুনগুন ফুসফুস, তো এই নিয়ে কখনো পারিবারিক অশান্তি হয়নি? আমার নামে কোনোদিন কিচ্ছু ছড়ায়নি, কোনো গসিপ ছড়ায়নি। এমনকি গসিপ তো ছড়ায়নি, আমাকে কেউ কোনোদিন কোনো রকম অসামাজিক ইঙ্গিতও দেয়নি। হয়তো তারা এটা ভেবেছেন যে একে কোনো রকম ইঙ্গিত করা যাবে না, আর সেই কারণে হয়তো আমাকে কাজও দেয়নি, এমনটাও হতে পারে। এখন আমার এগুলো মনে হয় যে আমি মানে সেই অর্থে তাদের চিন্তা ভাবনার সাথে আমার সামঞ্জস্য ছিল না, বা তাদের সাথে মানে এক তালে আমি চলবো না, তারা হয়তো ভেবেছিলেন সেই হেতু হয়তো অনেকে আমাকে কাজ দেয়নি। তবে কাজ দিয়েছেন এমনও তো অনেকেই, কারণ আমি তো ফিল্ম বলুন, সিরিয়াল বলুন, আমি কিন্তু কোথাও গিয়ে দরবার করার মতো, আগেই বলেছি, আমার সেই স্মার্টনেস বা সপ্রতিভ আমি নই। তো ফলে আমাকে যারা যারা কাজ দিয়েছে তাদের কাছে আমি কৃতজ্ঞ, কারণ সত্যি সত্যি তাদের কাছে কিন্তু আমি বলবার সুযোগ পাইনি বা মানে বলে উঠতে পারিনি। আপনি তো প্রচুর যশস্বী শিল্পী বা পরিচালকের সবই ওই যারা আমাকে কাজ দিয়েছে, অপর্ণা সেন, অঞ্জন দাস, কে নেই এই লিস্টে? হ্যাঁ, বহুরূপী নাটক। হ্যাঁ, সবই ওই তো বললাম যে সবই তাদের বদান্যতা, আমার দিক থেকে তেমন কোনো উদ্যোগ কিন্তু ছিল না। সেই অর্থে আমি সত্যি সত্যি আমি সৌভাগ্যবতী। এবার বলুন, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, কোনটাকে আপনি সমর্থন করেন? আমি সবেতেই সমর্থন করি। আমি চাইবো কেউ বিবাহিত জীবনে তাদের জীবন প্রস্ফুটিত হোক। বিবাহ মানে তো বিপূর্বক বহধাতু ভং, মানে বিশেষ রূপে বহন করা। ম্যাডাম, একটু আগে আপনি বলছিলেন পোস্ট গ্রাজুয়েশনের ব্যাপার আপনার বাড়িতে, বাপের বাড়িতে সবার, তো আপনি কি বাংলা নিয়ে পোস্ট গ্রাজুয়েশন করেছেন? এখনো এত না, আমার পলিটিক্যাল সায়েন্স নিয়ে আমার, আমাকে অনেকেই বলে, আমি যখন ফিল্মের স্ক্রিপ্টের অনেক সময় বলতাম এই শব্দটা না এই শব্দটা, তো অনেকে আমাকে ভাবতো যে আমি বোধহয় বাংলায় এমএ, না আমি পলিটিক্যাল সায়েন্সে এমএ। পলিটিক্যাল সায়েন্সে এমএ করেছেন শুধু কি এমএ পাস করার জন্য, না পলিটিক্সে আসার ইচ্ছা আছে? না 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 না, আমার পলিটিক্সে মানে পলিটিক্যাল থিওরির প্রতি আমার আকর্ষণ। আমি মনে করি আমি রাজনৈতিক দিক থেকে আমি খুব সচেতন একজন নাগরিক। আমার নিজস্ব রাজনৈতিক মতাদর্শ আছে, বিশ্বাস আছে, কিন্তু আমি রাজনীতিতে কখনো যাবার আমার সুযোগ হবেও না, আর আমি চাইবো না। বিশেষ করে এখনকার রাজনীতির মধ্যে নীতি আছে বলে মনে হয় না। আমার নীতিভ্রষ্ট সব মানুষ আজকালকার রাজনীতিতে, এবং আজকালকার রাজনীতি তো আমি বলবো ব্যক্তি স্বার্থ, স্বজন পোষণ ইত্যাদি ইত্যাদি, এরকম রাজনীতিতে আমি বিশ্বাসও করি না। আমি এই রাজনীতির প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই। আমাকে কেউ ডাকলেও আমাকে ডাকবে না কেউ, আমাকে ডাকার কোনো কারণ নেই, কিন্তু যদি ডাকতো তাহলেও আমি বক্সে আপনি যে মুহূর্তে পার্টিকুলার একজন পার্টির এতে আপনি টিপলেন, সেই মুহূর্তে দাঁড়িপাল্লায় আপনার একটু হলেও ঝুঁকে গেল। না, সেজন্যই বললাম, আমি তো বললাম যে আমি রাজনৈতিক
দিক থেকে আমি অত্যন্ত সচেতন একজন মানুষ। আমার নিজস্ব রাজনৈতিক মতাদর্শ এবং বিশ্বাস আছে। আমি মোটেই বলিনি কিন্তু যে আমি রাজনীতি বুঝি না বা আমার রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে কোনো রকম আকর্ষণ নেই, তা মোটেই নয়, বরং খুব বেশি রকম আকর্ষণ আছে। এবার স্কুল কলেজ সম্বন্ধে, ইউনিভার্সিটি সম্বন্ধে যদি একটু বলেন। বলুন, কি জানতে চাইছেন? না, স্কুল কোথা থেকে করেছেন? আমি গভর্নমেন্ট স্কুলে আমার স্কুলিং হয়েছে, তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে সমস্ত বিএড করেছি। এমএ পরে আমার বিএড হয়েছে। বিএডটা অবশ্য আমার বিএড পরে, মানে বিএড এমএটা আমার শেষ হয়েছে বিএর সময়, আর তারপরে বিএড পরে আমি বিএড করেছি। তো তার মানে আপনার বিয়ের পরই যা মানে সাফল্যের চাবিকাঠি সবকিছু সাফল্য কিনা জানি না, সেরকম ভাবে সফল আমি এটা আমার তো মনে হয় না, তবে হ্যাঁ সবই আমার বিয়ের পরেই, কারণ আমার বিয়েটাই তো হয়েছে তখন আমার মানে পড়াশোনা শেষ হয়নি তখন। তো বাড়িতে পোস্ট গ্রাজুয়েশন ব্যাপারে কি বলছিলেন সবাই? হ্যাঁ, মানে ওই তখন আপনি জিজ্ঞেস করছিলেন যে অভিনয়ের ব্যাপারে আমার বাবার বাড়ি থেকে কোনো উৎসাহ আছে কিনা, সেই ব্যাপারে বলছিলাম যে প্রথম কথা হচ্ছে আমাদের বাড়িতে কেউ পোস্ট গ্রাজুয়েশন ছাড়া নেই। আমাদের বাড়িতে পড়াশোনাটার উপর ভীষণ জোর দেওয়া হয়, আর তারপরে একটু গান শিখছো, খুব ভালো কথা, নিজের মনের আনন্দে গান গাও। তারপরে চাকরি বাকরির ব্যাপারে আমাদের বাড়িতে খুব পড়াশোনা, এবং মেয়েরা ছেলেরা তো বটেই চাকরি বাকরি উপার্জন করবে, এইটাই আমাদের বাবার বাড়ির ধরন। অভিনয়ে আলাদা করে, আর আমার যেহেতু অভিনয়টা আশাই বিয়ের পরে, সুতরাং উৎসাহ দেওয়া বা নিরুৎসাহ করা কোনোটাই মা বাবার এখতিয়ারে তখন আর হলে রিলিজ হলো। হ্যাঁ, তো সেই ধরনের ছবি বাবা মা কখনো দেখতে? হ্যাঁ, বাবা সেই ব্যাপারে আমার বাবা মা থিয়েটার দেখতে যাওয়া, ফিল্ম দেখতে যাওয়া, সে ব্যাপারে কোনো নাটক করেছেন তখন? হ্যাঁ, সেগুলোতে আছেন তো, সবই তো সেগুলো আমার সব বিয়ের পরে। আচ্ছা, গান, নাচ, পড়াশোনা, অভিনয়, অ্যানাউন্সমেন্ট, এগুলো বাদ দিয়ে আর কি শখ আছে? আমার ভীষণ শখ আছে, সেটা হচ্ছে আমি এই 3 বছর আগে পর্যন্ত ট্রেকিং করেছি। আমার হিমালয় আমার হার্ট থ্রব, একদম একটু বাড়িয়ে বলছি না, কিন্তু আমার কিছুদিন একটুখানি সময় চলে গেলেই আমার মনটা হিমালয় করে। তারপরে প্রতি বছরই হিমালয়ের কোথাও না কোথাও বেড়াতে যান? হ্যাঁ, না যেটা পড়ে আছে এটা তো কাশ্মীর থেকে আসা, মানে কাশ্মীর গেছেন, এই দার্জিলিং আর বাদ দিয়ে আর কোথায় কোথায় গেছেন? না, মানে এগুলো তো বাঙালি যাই না, সেটাই বলছি যে আমি গত 3 বছর আগে পর্যন্ত এইসব যেগুলো আর কি জনপ্রিয় স্থান, সেখানে যেতামই না, শুধু ট্রেকিং করতাম, মানে পাহাড়ে হাঁটতাম। সেগুলো ধরুন সিকিমের কিছু জায়গা আছে, উত্তরাখণ্ড আছে, শুধুই হাঁটতাম। সেটা যদি জিজ্ঞেস করেন তাহলে সে হেমকুন্ড সাহিব, ভ্যালি অফ ফ্লাওয়ার্স। এখন তো আপনার ভ্যালি অফ ফ্লাওয়ার্স তাহলে গেছেন? আচ্ছা, নামের সঙ্গে ওর এটা সার্থক কত? আমরা যখন গেছিলাম সেভাবে তো ফুল ফুটেছিল না। হ্যাঁ, আমারও সেরকমই অভিজ্ঞতা, যেরকম ছবিতে দেখি। আমরা যেবার গেছিলাম, আমি গেছিলাম জিজ্ঞেস করে টোরে যে অগাস্ট মাসের ওই সময় খুব বেশি ফুল থাকে, কিন্তু আমরা সেরকম ফুল পাইনি। হতে পারে হয়তো আরো ভেতর দিকে গেলে কি অবস্থা জানি না, তবে আমরা ওই নদীটা মানে খুব স্রোতস্বিনী নয়, পাহাড়ি নদী তো একটুখানি স্রোতস্বিনী হয়, কিন্তু সেরকম খুব চওড়া নয়। সেই বর্ষায় চেহারা একদম পাল্টে যায়, তখন বেড়াল থেকে একদম বাঘ নদী। না, ওই রকম নদী নয়, এটা একটা স্ট্রিম বলা চলে, যেটা আর কি ভ্যালি অফ ফ্লাওয়ার্স এর যে নদীটা, সেটা ওরকম চওড়া নদী মনে হয়। ওই কোন পাহাড়ি নদী আসলে চওড়া হয় না, মানে বর্ষার সময় স্রোত ধারণ করে, কিন্তু ভ্যালি অফ ফ্লাওয়ার্স এর নদীটা ওই স্রোতের নয়। জিজ্ঞেস করেছিলাম, কোন সময় ওটাতে সেভাবে স্রোত আসে না, না ওটাকে কোনোভাবে আটকানো হয় জানি না। না, মানে ভ্যালি অফ ফ্লাওয়ার্স এর নদীটা পাহাড়ি নদী, ধরুন গঙ্গা বেরোচ্ছে, যেটা আমি তো গঙ্গুকও গেছি, গঙ্গুক যেখান থেকে বেরোচ্ছে গঙ্গা নদীর যেটা উৎস, তার সেটা যতটা চওড়া বা সেখানে যত স্রোত, ভ্যালি অফ ফ্লাওয়ার্স এর একদমই সরু সংকীর্ণ, মানে একদম কেদারপত্রী যেতে অলকানন্দা আর মন্দাকিনী যে গর্জন, সেসব কিছুই নেই। না, ওর সাথে কোনো তুলনীয়ই না। হ্যাঁ, আর যেটা বলছি যে
রান্নার কোনো ইচ্ছা আছে, মানে দূরদর্শন থেকেই তো একটা রান্নার কম্পিটিশন এরকম দেখানো হতো, সেইগুলো না না, আমার দূরদর্শনের কিছু সাথে কোনো আমার রান্নার কোনো সম্পর্ক নেই। আমি নিজে খেতে খুব ভালোবাসি, আর আমি অনেক রকম এক্সপেরিমেন্টাল রান্না করতে ভালোবাসি। তবে হ্যাঁ, ওই রোজকার রান্না আমি করি না, করতে ভালোবাসি না। তবে আমার বাড়িতে কেউ নিমন্ত্রিত হয়ে এলে তাকে আমার রান্নার লোকের রান্না আমি খাওয়াই না। স্পেশাল ডিশ নিজের আমার, হ্যাঁ, আমি সেটা রান্না করে পরিবেশন করাটা পছন্দ করি। আমার ভালো লাগে, আর খুব একটা খারাপ হয় না। আর আপনার এই গুণগুলো ছেলে মেয়ের মধ্যে কতটুকু আছে? আমার তো ছেলে নেই, আমার একটি মেয়ে। সে অভিনয় করে, সে গান গায়, সে খুব ভালো নাচে, আর সে বিভিন্ন চ্যানেলে সে অভিনয়ও করেছে, সিরিয়ালে। আপাতত সে একটু বিরতি নিয়েছে। সে যাদবপুর থেকে MA করেছে। কোন সাবজেক্ট? ও গ্রাজুয়েশন করেছে কমিউনিকেটিভ ইংলিশে, আর মাস্টার্স করেছে ফিল্ম স্টাডিজে। ও যাদবপুরে যেটা করানো হয় 1 বছর? না না, 1 বছর। ও মাসকমটা 1 বছরের করানো হয়। এটা 2 বছর। এটা 2 বছরের। হ্যাঁ, বাহ, খুব ভালো। তো তাহলে তো নন্দন থেকে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স বা SRFT থেকে এই ধরনের কিছু ইচ্ছা আছে না? না, সেরকম কিছু কি আছে না আছে না সেরকম কিছু নেই। ও এখন পড়াশোনাই করে। তবে ওই আর কি, সবই একটু একটু ছুঁয়ে ছুঁয়ে দেখে আর কি। হ্যাঁ, তো বাবার ইঞ্জিনিয়ারিং এরটা কিছু পাইনি, আপনারটাই সবটা পেয়েছে। হ্যাঁ, তাই হয়তো। তবে বাবা কিন্তু খুব ভালো কবিতা লেখে, আর আমার মেয়েও খুব ভালো লেখে, কবিতা না, তবে ওর ইংরেজিটা খুব স্ট্রং। মানে আমি কারোর সাথে তুলনা করছি না, কিন্তু নট বিলো দ্য স্ট্যান্ডার্ড। ওটা স্ট্যান্ডার্ড মেনটেন করে ওর লেখাটা ভালোই লেখে। ওকে প্র্যাকটিক্যালি আমি উৎসাহ দিই যে তুমি ব্লগ করো, তুমি ভালো লিখতে পারবে, কিন্তু ওই আর কি, ওর একটু উৎসাহের অভাব আছে। তো এই আর কি, অনেক রকম নিয়ে চলছে। হ্যাঁ, ছেলেদের দৈহিক ক্ষমতা বেশি বলে ছেলেদের রাগ হলে দুটো ছেলেতে মারপিট করে, আর মেয়েদের দৈহিক ক্ষমতা কম বলে দুটো মেয়েতে ঝগড়া করে, মানে মুখ বেশি চলে, হাত পা তেজ। ছেলেদের আবার উল্টো, অত মানে তর্কে বা ঝগড়ায় পটু হয় না, যা হয় তাদের বলা হয় মেয়ে, আর মারকুটটা মেয়েদের বলা হয় ছেলেদের। না, এখানেও আমি ডিফার করছি, এখানে আমি এই মতে একমত নই। হ্যাঁ। কারণ কোন শিক্ষিত ছেলেরা তর্ক করলে কি তারা হাতাহাতি করে? তারা তো তাদের তর্ক দিয়ে, তাদের নিজের যুক্তি দিয়ে তর্ক করে বা অন্যের যুক্তি খণ্ডন করে। আর শিক্ষিত মহিলারাও তারা যে তর্ক করে, বা দেখুন, ঝগড়া আর তর্কের মধ্যে কিন্তু পার্থক্য আছে, নিশ্চয়ই পার্থক্য, তাই না? তো সুতরাং আমি নিজেকে মনে করি, আমি বলি আমি একটু ঝুঁকুটে, আমার বর বলে তুমি তো মানে বরিশালের একেবারে প্রকৃষ্ট উদাহরণ।